সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে কাজগুলোর উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে, সেই সকল বিষয় নিয়ে। এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকেই। তারই ধারাবাহিকতায় আমরা যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আসুন পরিচিত হই তাদের সাথে। আমার সাথে আছেন জনাব তারিকুল ইসলাম, সম্মানিত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এবং আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক সচিব, বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। আমি প্রথমে যাব তারিকুল ইসলাম স্যারের কাছে। স্যার দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই সেক্টরে কাজ করছেন এবং ডেভেলপমেন্ট করার জন্য বেশ কাজ করছেন এবং বেশ ডেভেলপমেন্টও করেছেন। বর্তমান সরকার কিন্তু নারী পুরুষ সবাইকে কিন্তু ডেভেলপমেন্টের জন্য যে একই দোরগোড়ায় মানে একই সাথে একই হাতে হাত রেখে কাজ করার জন্য বলছেন, কিন্তু এখনো কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে স্যার। এগুলোকে কাটিয়ে আমরা আরো কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি স্যার? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট এবং প্রোগ্রাম হাতে নিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের যারা গ্রামীণ দুস্থ নারী, এরকম আমরা প্রায় ৭.৫ লক্ষ গ্রামীণ দুস্থ নারীকে আমরা প্রতি মাসে খাদ্য সাহায্য দিয়ে থাকি। আমরা প্রায় ৩০ কেজি করে চাল আমরা তাদের দিয়ে থাকি। একই সঙ্গে যারা দরিদ্র মাতা আছেন গ্রামীণ, তাদের আমরা মাতৃত্বকালীন ভাতা দিই মাসে ৪০০ টাকা করে। যারা শহরাঞ্চলে কর্মজীবী নারী, তাদের সন্তানদের সেই ধরনের আমরা ল্যাকটেটিং অ্যালাউন্স দিচ্ছি, সেটাও মাসে ৪০০ টাকা করে। এবং একই সঙ্গে যাদের এই ধরনের সাহায্য দিচ্ছি তাদের আমরা এনজিওর মাধ্যমে বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, যাতে করে তাদের যৌতুকের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, বাল্য বিয়ের বিরুদ্ধে এবং শিশুদের কিভাবে লালন পালন করতে হবে সেভাবে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে। কর্মজীবী নারী যারা আছেন তারা যাতে তাদের কর্মক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়, থাকেন, সেই জন্য আমরা তাদের জন্য ওয়ার্কিং হোস্টেল তৈরি করে দিয়েছি। ঢাকা শহরে এরকম ৪টি হোস্টেল আছে কর্মজীবী নারীদের। এছাড়া খুলনা, রাজশাহী, যশোর, খুলনা, এখানেও আমাদের কর্মজীবী নারীদের হোস্টেল আছে। তারা সেখানে থাকেন এবং সেখানে থেকে তারা তাদের কাজ করেন। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টসে বহু নারী কাজ করছে এবং তারা কর্মক্ষেত্রে একটি বাংলাদেশের অর্থনীতিতে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা জানেন সেই গার্মেন্টসের নারীদের থাকার একটি অসুবিধা আছে। সেই জন্য গত বছর নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুলিয়ায় একটি 12 তলা বিশিষ্ট তাদের জন্য হোস্টেলের নির্মাণ কাজ শুরু করেছেন। এটা এখন এই নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজ শেষ হলে সেখানে এটা কি আপনারা কি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নাকি? আমরা মহিলা বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় আমরা তৈরি করে দিচ্ছি এবং এটা শেষ হয়ে গেলে প্রায় 1000 কর্মজীবী গার্মেন্টসের নারী সেখানে তারা থাকতে পারবে। আমাদের গ্রামে, আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের কিছু রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, সেখানে অনেক মহিলারা তারা সমিতিবদ্ধ হয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে এবং তাদের এই পণ্যগুলো ঢাকা শহরে এসে বাজারজাত করতে গিয়ে তাদের অনেক অসুবিধা হয়, অনেক প্রতিবন্ধকতা তাদের ভোগ করতে হয়। এই জন্য আমরা ধানমন্ডিতে একটি জয়িতা নামে আমরা একটি শপিং মল করেছি এবং সেখানে তারা এই ডেভেলপমেন্টের কথাগুলো আমি একটু শুনবো। আমি একটু ডক্টর মুজিবুর রহমান স্যারের কাছে একটু যেতে চাচ্ছি। স্যার আমরা জানি যে বাংলাদেশ বেশ ডেভেলপমেন্ট করেছে, আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী ওতপ্রোতভাবে আপনারা কাজ করছেন আর কি। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখনো কিন্তু বিদেশের কিন্তু বাংলাদেশে কিন্তু পণ্যের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এখনো কিন্তু অনেক কম, আমরা বিভিন্ন সময় দেখে আসছি। কিন্তু এটিকে বৃদ্ধি করার জন্য আপনারা কোনো কাজ করছেন কি? আমি প্রথমে সেটি জানতে চাচ্ছি আর কি। বাংলাদেশের আমাদের যে এক্সপোর্ট প্রোডাক্ট আছে বেসিক্যালি কতগুলো লিমিটেড প্রোডাক্টের ভিতরে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি। তার ভিতরে যেমন ধরুন গার্মেন্টস হয়ে গেছে অন্যতম। গার্মেন্টস এর পরে লেদার আছে, শ্রিম্প আছে, এই সমস্ত সেক্টরগুলো আছে। এবং আমরা যেটা কাজ করছি সেটা হলো, যেমন ধরেন আমরা এখন একটা এলডিসি হিসেবে একটা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মার্কেট অ্যাক্সেস গুলো পেয়ে থাকি, শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি, এক্সেপ্টিং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা জাপান, কানাডা, চায়না, ইন্ডিয়া, ইউভুক্ত দেশসমূহ, এমনকি ব্রাজিল, আমাদের চিলি আমাদের সে অফার করেছে ডিউটি ফ্রি, কোটা ফ্রি। তো আমরা যেটা কাজ করছি সেটা হলো যে নাম্বার 1, এখন যে ট্রেডটা আছে সেই ট্রেডটা যাতে আরো বৃদ্ধি পেতে পারে, নাম্বার 1, সেই ব্যাপারে আমাদের পলিসি কি হওয়া উচিত, সে ব্যাপারে আমাদের যে প্রতিবন্ধকতা সমূহ আছে ব্যবসা বাণিজ্যের, সেই প্রতিবন্ধকতা সমূহ কত তাড়াতাড়ি এবং কিভাবে সেটাকে দূরীভূত করা যায়, পলিসি লেভেলে যে ইনকনসিস্টেন্সি গুলো আছে সেই ইনকনসিস্টেন্সি গুলো কিভাবে দূর করা যায়, একটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে যাতে ব্যবসায়ীরা এই আন্তর্জাতিক ব্যবসাটা করতে পারেন এবং দ্রুততার সাথে তাদের যে কাজগুলো সেই কাজগুলো করতে পারেন, সেটার একটা ব্যবস্থা করছি। আর একটা যেটা আমরা এখন
পরীক্ষা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আপনার এক্সপোর্টে আরো অনেক জিনিস আসতে হবে, অনেক জিনিস আসতে হবে। হঠাৎ করে যদি যে কোনো একটা মার্কেট যদি স্যাচুরেটেড হয় যে কোনো একটা পণ্যের জন্য, তাহলে যেন আমাদের কোনো এক্সপোর্ট যেন স্যাচুরেশন না আসে, আমাদের এক্সপোর্ট উন্নয়ন আমাদের করতে হবে। কারণ যদি আপনার যে ভিশন 2021 আছে সেটাতে যদি আপনি একটা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চান, তাহলে আমার ব্যক্তিগত ধারণা আর ইন জেনারেল আমার মনে হয়, আমার সাথে সকল অর্থনীতিবিদরা এক হবেন, এখানে সচিব সাহেব আছেন, আশা করি উনিও এক হবেন, সেটি হচ্ছে একটি দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে হলে বিশেষ করে এলডিসি স্ট্যাটাস থেকে, যেখানে আপনার ডোমেস্টিক মার্কেট ইজ নট ভেরি ম্যাচিউরড, এখানে ডোমেস্টিক কনজাম্পশন ইজ নট ভেরি হাই, সেক্ষেত্রে আপনাকে ট্রেড জিডিপি রেশিও আপনাকে 80-র উপরে আপনাকে নিতেই হবে। 80-র উপরে যদি আপনি নেন, সেক্ষেত্রে এখন আছে অ্যাবাউট 60। এটা কি আমাদের গত সরকার আমলে কত ছিল আর এখন মানে শেষের দিকে কত ছিল আর কি? গত সরকারের আমলে তো আপনার এইটা তো ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে। আপনার এভারেজ গ্রোথ আমাদের এক্সপোর্টে তো প্রত্যেক বছরই ডবল ডিজিট গ্রোথ, এইটা বর্তমান সরকারের একটা বিরাট সাফল্য। আর একটা জিনিস হচ্ছে ট্রেড ইন সার্ভিসে আমাদের যে মানুষগুলো, আমাদের যে শ্রমিকরা যে বিদেশে গিয়েছেন, তারা প্রচুর পরিমাণে অর্থ দেশে পাঠিয়েছেন। আমরা ট্রেড ফ্যাসিলিটেশনের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কাস্টমসকে সিম্পলিফিকেশন অফ কাস্টমস, ঢাকার থেকে আপনি চিটাগং যাওয়া সহজীকরণ, এটা কিন্তু এখনো কিন্তু অনেকে দেখছি প্রতিবন্ধকতা আছে স্যার, আমরা ঠিকমতো কিন্তু এটা কিন্তু করতে পারছি না। আমাদের করার ইচ্ছা পুরোপুরি সরকারের আছে এবং আমরাও করে যাচ্ছি, এবং বর্তমানে অলরেডি বিভিন্ন সংস্থা এ নিয়ে কাজ করছে। আপনি এডিবি কাজ করছে, ইউএসএইড কাজ করছে, সরকার কাজ করছে, আমরা কাজ করছি, যাতে এই যে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, আমাদের পোর্টের যে সমস্যাগুলো আছে, আমাদের কাস্টমসের যে সমস্যাগুলো আছে, আমাদের সার্টিফিকেশনের যে প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা যাতে দূরীভূত করতে পারি। ইতিমধ্যে আমরা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, যেটা জিএসপির আন্ডারে সার্টিফিকেটগুলো অটোমেশন করা, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে যে ইমিডিয়েটলি আমাদের একটা ডিপসি পোর্ট, যেটা সরকার প্রায়োরিটি দিচ্ছে, এই ডিপসি পোর্টটা আমাদের করতে হবে। তাতে পার একটা আপনার কন্টেইনারে আমরা অন্তত $10 থেকে $15 খরচ কমে নিয়ে আসতে পারবো পার টন, which is very 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 tremendous। ডক্টর মুজিবুর রহমান স্যার, এই কথাগুলো আমি শুনবো। আমি একটু জনাব তারিকুল ইসলাম স্যারের কাছে যাচ্ছি। স্যার, যেটা হচ্ছে আপনি বলছেন যে গার্মেন্টস সেক্টরে কিন্তু যে বেস ডেভেলপমেন্ট, প্রত্যেকটা সেক্টর ডেভেলপমেন্ট করছেন আপনার নারীদের উন্নয়নে, কিন্তু এখনো কিন্তু আমরা দেখি যে বেতন বৈষম্যের বিষয়টি কিন্তু এখন কিন্তু সবসময় কিন্তু ছেলেদের যদি 10,000 টাকা বেতন হয়, সেক্ষেত্রে নারীদের কিন্তু আপনারা দেখছি যে 5,000 টাকা। এই বিষয়গুলো কিন্তু এখনো কিন্তু ডেভেলপমেন্টের পথে কিন্তু একটা বাধা হিসেবে আমরা মনে করছি আর কি। যে সমতা সবার মধ্যে আপনি কাজ করছেন, আমার দুজনের বেতন একই হওয়া দরকার আমি মনে করছি। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, নারী পুরুষ যেহেতু আমাদের সংবিধানে সমান মর্যাদা দেওয়া হয়েছে, সুতরাং অবশ্যই কর্মক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, এবং নারীদের যাতে কেউ ডিপ্রাইভ না করতে পারে সেই জন্য যাতে প্রপার ট্রেনিং সেটা আমরা তাদের দিচ্ছি। বাংলাদেশের আমাদের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের কিছু রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, যেখানে মহিলা সমিতি, তারা তাদের সমিতিগুলোর মাধ্যমে তাদের সদস্যরা অনেক রকম তাদের হস্তশিল্পের সামগ্রী তৈরি করে। কিন্তু এগুলো ঢাকা শহরে এসে এগুলো বাজারজাতকরণে তাদের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই জন্য আমরা ধানমন্ডিতে আমরা একটি শপিং মল খুলি। সেখানে আমরা গ্রামীণ মেয়েরা এসে, তাদের সমিতিবদ্ধ মেয়েরা এসে সেখানে এসে তাদের পণ্য সামগ্রীগুলো বিক্রি করছে, এবং সম্পূর্ণ খরচ সরকারটা আমার মন্ত্রণালয় থেকে বহন করা হচ্ছে। তারা এসে এগুলো বিক্রি করে তাদের লভ্যাংশ নিয়ে চলে যাচ্ছে। এবং একই সঙ্গে তাদের যদি কোনো থাকার জায়গা অসুবিধা হয়, সেই জন্য লালমাটি আমাদের একটি হোস্টেলও আছে, সেই সুবিধাটাও আছে, সেটা আমরা তাদের দিচ্ছি। এবং তাদের পণ্যের মানের উন্নয়ন করার জন্য আমরা ডিজাইনার আমাদের নিয়োগ করেছি, এবং সেই ডিজাইনাররা তাদের ট্রেনিং দিচ্ছে, এবং তাদের পণ্যের যে খুঁটিনাটি কিছু ভুল টুল থাকে সেগুলো তাদের দেখিয়ে দিচ্ছে। এবং এতে আমি মনে করি তারা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি, তারা ক্ষমতায়িত হচ্ছে। একই সঙ্গে ঢাকার যে জয়টা, এটা সাফল্যের পরে আমরা ময়মনসিংহ হালুয়াঘাটে সেখানে আমরা আরেকটি জয়িতা খুলেছি। সেখানেও প্রায় আমার 150 জন মহিলা, তারা আমাদের সেই হালুয়াঘাটের জয়িতায় তারা ব্যবসা করছেন, তাদের পণ্য সামগ্রী বিক্রি করছেন। আমরা সেটা ভিজিটও করেছি। এর মাধ্যমে আপনি মনে করছেন যে কর্মসংস্থান যে একটা বড় সুযোগ সৃষ্টি হচ্ছে নাকি এই সেক্টরে, আপনি কি মনে করেন? অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের মেয়েদের জন্য কোটা পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে। গেজেটেড এবং নন গেজেটেড চাকরিতে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু এই ব্যবস্থা রেখেছিলেন যাতে মহিলারা পিছিয়ে না পড়েন, পিছিয়ে পড়া মহিলারা যাতে এগিয়ে যেতে পারেন এবং দ্রুত এগিয়ে
যেতে পারেন। সেই জন্য গেজেটেড চাকরি এবং নন গেজেটেড চাকরিতে কোটা ব্যবস্থা করেছিল এবং তার ফল এখন আমরা পাচ্ছি। এখন বাংলাদেশের সচিব হতে আরম্ভ করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গায় আমরা দেখছি এখন মেয়েরা কাজ করছেন এবং মেয়েরা দেশে বিদেশে কাজ করছেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মেয়েরা কাজ করছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে নারী নীতিমালা আপনারা যেটা তৈরি করেছেন সেইটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, বিভিন্ন জন বিভিন্ন দ্বিমত পোষণ করছে এই বিষয় নিয়ে। এই বিষয়টি নিয়ে আরো কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠান ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন। তারিকুল ইসলাম স্যার, যেটা বলছিলাম যে আসলে নারী নীতিমালা নিয়ে কিন্তু অনেকের অনেক দ্বিমত পোষণ করছে যে এই দিকটা পাল্টাতে হবে, এই দিকটা। আপনি কি মনে করছেন যেটা আপনারা তৈরি করছেন এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের প্রেক্ষিতে? না, নারী নীতি যখন 2011 সালে যখন আমরা প্রণয়ন করলাম এবং ক্যাবিনেট এটা পাস হলো, তখন হয়তো কিছু কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল, কিন্তু পরে সরকার থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং এখন এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং নারী নীতি যাতে বাস্তবায়িত হয় সেজন্য আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেছি এবং সেই কর্মপরিকল্পনায় স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন স্তরে আমাদের কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন মন্ত্রণালয়ের কি কাজ সেগুলো আমরা বিশেষভাবে উল্লেখ করে দিয়েছি। এবং আমরা এই কর্মপরিকল্পনা তৈরি করার সময় আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, তাদের পরামর্শ নিয়েছি, যারা বিভিন্ন নারী সংগঠন আছেন তাদের পরামর্শ নিয়েছি, তাদের মতামত নিয়েছি এবং একই সঙ্গে যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করেছি এবং তাদের মতামতের ভিত্তিতে এই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ মহিলা এবং শিশুদের উন্নয়নের জন্য শুধু মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যথেষ্ট নয়, সবগুলো মন্ত্রণালয়কেই তার জন্য কাজ করতে হবে, সেই অনুযায়ী তারা কাজ করছেন। ডক্টর মুজিবুর রহমান স্যার, যেটা আমরা বলছি যে আসলে আমাদের বিদেশের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে, ফ্রি ট্রেড করতে হলে আমাদের কি করা দরকার, এবং হচ্ছে যে আমরা কিন্তু আমেরিকার সাথে কিন্তু এখনো কিন্তু আমরা শুল্ক মুক্তি সুবিধা কিন্তু আমেরিকা এখনো কিন্তু আমাদেরকে দিচ্ছে না, কারণ ওখানে কিন্তু আমাদের একটা বড় বাজার কিন্তু এখানে রয়ে গেছে। কিন্তু সেটাকে আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি, বা আমাদের কি সম্ভাবনা আছে যে তারা আমাদেরকে এই সুবিধাটা দেবে? দুটো প্রশ্ন করলেন, দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি খুব ক্লোজ না। দুটো প্রশ্ন আসলে দুইটা ডাইমেনশনে। যাই হোক, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনারা একটা আমাদের জিএসপি তারা সাসপেন্ড করেছে, সেটা নিয়ে একটা বিরাট হইচই হয়েছে, এটা সত্য। বাট ইনফ্যাক্ট আমেরিকার বাজারে আমরা জিএসপির মাধ্যমে খুব কম অল্প সংখ্যক মালামালি আমরা প্রেরণ করি জিএসপির আওতায়, অ্যাবাউট 30 মিলিয়ন অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমরা ওখানে মোট অ্যারাউন্ড $5 বিলিয়ন পণ্য জিএসপি ছাড়াই আমরা এক্সপোর্ট করি। এবং ওয়ান অফ দি আমরা বাংলাদেশ, আমরা ওখানে আমেরিকাতে আমরা ওয়ান অফ দি হাইয়েস্ট ট্যাক্স পে করি ইউএস এর মার্কেটে, আমরা আমাদের পণ্য ওখানে যায় এবং সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমেরিকায় আমাদের সবচেয়ে বড় বাজার। আচ্ছা, আপনার জিএসপি সাসপেন্ড করার পরে আমেরিকা যে সমস্ত শর্তাবলী এবং আরোপ করেছিল বা কথা, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বহু হয়েছে, আরো হবে। সম্প্রতি টিকফার বৈঠকে ওইসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আবারও কিন্তু সেটা কিন্তু তারা, আমি শেষ করিনি আপনাকে, আপনার মাননীয় বাণিজ্য মন্ত্রী উনি খুব এক্সপেরিয়েন্সড মানুষ, এর আগেও উনি ছিলেন, ওনার নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সঙ্গে আমেরিকার অত্যন্ত ভালো সম্পর্ক, বিকজ আমি আপনাকে বললাম যে সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমেরিকা আমাদের সবচেয়ে বড় মার্কেট। এবং আমেরিকা থেকে এই জিএসপি আই থিঙ্ক ইট ইজ অ্যান ওভার রিয়াকশন আমেরিকার পক্ষ থেকে, বিশেষ করে লেবার ইউনিয়নগুলি। আপনি তো জানেন আমেরিকার যে লেবার ইউনিয়নগুলি আছে, দে আর ভেরি স্ট্রং। এই আপনার যে রানা প্লাজার যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা সারা বিশ্বকে একটা নাড়া দিয়েছে, বাট আই থিঙ্ক আমেরিকা হ্যাজ ওভার রিয়াক্টেড। জনাব তারিকুল ইসলাম স্যার, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশের নারীরা বেশ ডেভেলপমেন্ট করেছে, একটি বিষয় আমরা মানে বারবার বলতে পারি যে আসলে এখনো কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে, তারপর কিন্তু আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে। কিন্তু এখন আপনাদের কি পরিকল্পনা করেছেন যে আপনার যে ডেভেলপমেন্টের জন্য? আমরা চাই যে নারীরা কর্মক্ষেত্রে সেফ থাকুক, এই জন্য আমরা একটি হেল্পলাইন নাম্বার চালু করেছি 10-21। এটা থেকে সুবিধা পাচ্ছে? এটা টোল ফ্রি এবং এটা সবসময় 24 ঘন্টায় খোলা থাকে। কোনো নারী এবং শিশু যদি কোনো নির্যাতনের সম্মুখীন হন, যদি কোনো নাম্বারটা যদি আমাদেরকে একটু বলেন সেটা। 10921। আচ্ছা, এই নম্বরে ফোন করে যে কোনো সুবিধা তারা পাবেন। হ্যাঁ, যদি কোনো বাল্য বিয়ে কোনো খবর তারা দেন, অথবা কোনো নির্যাতনের শিকার যদি নারী কিছু বলেন, অথবা কোনো যৌতুকের বিষয় যদি থাকে,
শিশু বিপদে বলে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করি, আমরা প্রশাসনকে জানাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই, আমরা তাকে আইনগত পরামর্শ দিয়ে থাকি। আমরা যদি কোনো এনজিওর সঙ্গে যোগাযোগ করতে হয় আমরা তাকে করি। এবং আমাদের কিছু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে বাংলাদেশের 8টি মেডিকেল কলেজে। সেখানে কোনো নির্যাতিত নারী আসলে আমরা তাদের চিকিৎসা, তাদের আইনগত সুবিধা, মহিলা পুলিশের মাধ্যমে তাদের মামলা, মহিলা অ্যাডভোকেটের মাধ্যমে তাদের মামলা পরিচালনা করা এবং তাদের মনোসামাজিক কাউন্সিলিং এর ব্যবস্থা করি। এবং বাংলাদেশের 40টি জেলা এবং 20টি উপজেলা আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেলও সেখানে আমরা স্থাপন করেছি, যেখানে নির্যাতিত নারী শিশুরা আসলে তাদের আমরা সকল রকম সাহায্য করে থাকি। মফস্বলে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু দেখছি যে আপনার বাল্য বিবাহ থেকে শুরু করে আপনার যে যৌতুক প্রথা, এগুলো কিন্তু এখনো কিন্তু মানে অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি, কিন্তু আমরা গণমাধ্যমে কিন্তু এগুলোকে একেবারে উৎখাত করা কি কোনোভাবে কি সম্ভব কিনা? হ্যাঁ, এগুলো উৎখাত করতে হবে এবং এগুলোর হার অনেক কমে গিয়েছে। এবং আমরা বাংলাদেশের প্রায় 7টি জেলার 400টা ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব করেছি। সেখানে 20টি কিশোরী এবং 10টি কিশোর সপ্তাহে 2 দিন বসে এবং তারা এইসব বিষয়গুলো আলোচনা করে। এবং এই ক্লাবের সঙ্গে আমরা কিন্তু তাদের অভিভাবকদের জড়িত করেছি এবং তাদের এই বাল্য বিয়ের কুফল, যৌতুক প্রথার কুফল এবং এই ধরনের স্কুল থেকে যারা পড়াশোনা থেকে যারা ড্রপ আউট না হয়ে যায় এগুলো তাদের বলা হয়। এবং এই তারা এতখানি উদ্বুদ্ধ হয়েছে যে যদি কোনো বাল্য বিয়ের খবর তারা পায় তাহলে তাদের অভিভাবকদের নিয়ে তারা সেখানে যায় এবং সেই মেয়েটি যাকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার অভিভাবককে বোঝানো হয় যাতে করে এই বাল্য বিয়েটা বন্ধ হয়। আমার মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে যে শিশুরা যাতে পড়াশোনা থেকে ড্রপ আউট না হয়ে যায়, তারা বাল্য বিয়ের শিকার না হয়, তার জন্য কোনো হ্যাজার্ডাস ওয়ার্কে জড়িত না হয়, সেজন্য আমরা তাদের বৃত্তি দিচ্ছি। আমরা তাদের মাসিক 1,500 টাকা করে প্রায় 18 মাস তাদের এই সুবিধাটা আমরা দিচ্ছি। আমরা চাচ্ছি যে তারা এবং এই বৃত্তিটা যখন দিচ্ছি তাদের অভিভাবক এবং তাদের শিক্ষকের সঙ্গে জড়িত করে দিচ্ছি, যাতে করে তারা স্কুল থেকে ড্রপ আউট না হয় এবং তারা যাতে কোনো বাল্য বিয়ের শিকার না হয়। আচ্ছা ডক্টর মুজিবুর রহমান স্যার, যেটা হচ্ছে যে বিদেশের মাটিতে আমাদের পণ্য আরো এক্সপোর্ট করার জন্য এখন আপনারা কি পরিকল্পনা করেছেন এবং মানে কতটা দেশে আপনারা এই ধরনের কোনো আপনারা যে রিসার্চ করছেন, গবেষণা করছেন, সেটার মধ্যে কতটা দেশের আপনারা লিপিবদ্ধ করতে চাচ্ছেন? মার্কেট অ্যাক্সেস আপনি যত বাড়াতে পারবেন তত আপনার পণ্যের এক্সপোর্টের সুযোগ সুবিধাটা পাবেন। এটা আমাদের, আপনি বলছেন এর আগে কথা যদি আমি ভুল না করে থাকি যে একটা লিমিটেশন আছে আমাদের। না, আমাদের পণ্যের লিমিটেশন আছে। আমাদের পণ্যের লিমিটেশন আছে। আমরা অল্প সংখ্যক পণ্য উৎপাদন করি এবং অল্প সংখ্যক পণ্য আমরা এক্সপোর্ট করি। আমাদের অধিক সংখ্যক পণ্যের বাস্কেট আমাদের নেই। আমাদের যেমন ধরেন আমি বললাম তো আপনাকে আরএমজিটি 80% চলে যায়, তারপরে লেদার, মাছ, জুট এই সমস্ত এসে বাকিটা এসে, কিন্তু আমাদের পণ্যের বাস্কেটটাকে বাড়াতে হবে, যেটার জন্য আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আরেকটা যেটা করতে হবে সেটা হলো যে আমাদের বিভিন্ন পণ্যের যে মার্কেটগুলো বিভিন্ন জায়গায় আছে, ইনফ্যাক্ট আমরা অনেকেই জানিও না। আর এটা কি আমাদের দেশের কথা বলছেন স্যার আপনি? না, বাইরে আপনার যে মার্কেট অ্যাক্সেস যেটা থাকা দরকার বা মার্কেট সম্পর্কে ইনফরমেশন যেটা, সেই ইনফরমেশনগুলো যাতে দ্রুত অ্যাভেলেবল হয় সে ব্যাপারে আমরা কাজ করছি। বিশেষ করে শুধু ট্রেড ইন গুডস নয়, আমরা যেটা এনাফ এমফাসিস দিচ্ছি, যেটা আপনি একটু আগে মহিলাদের বিষয়ে বললেন, আমরা কিন্তু মানুষের যে সার্ভিস, ট্রেড ইন সার্ভিসে, যেমন ধরেন বাংলাদেশে যদি আপনি ট্রেইনড নার্স থাকতো, এখন আপনি এক আমেরিকার মার্কেটে আপনি 50,000 নার্স পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। বাট উই ডু নট হ্যাভ দ্যাট। এটা নিয়ে কি আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করছেন যে পাঠানোর কোনো পরিকল্পনা আছে কিনা? ইয়েস, আমরা একটা ট্রেড ইন সার্ভিসের উপর আমরা গবেষণা শুরু করেছি। হাউ, যেটা WTO তে এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের সার্ভিস ওয়েভার দেওয়া হয়েছে, বাট আমরা সেই ওয়েভারকেও ইউটিলাইজ করতে পারছি না। কেন পারছি না সেইটাকে ফাইন্ড আউট করার জন্য উই আর ওয়ার্কিং ইন দ্য BFTI and also in the Ministry of Commerce, including with other ministries। এটা করে আমাদের এই সার্ভিস সেক্টরটাকে ডেভেলপ করতে হবে। সুতরাং আমরা আশা করি যে খুব শীঘ্রই এ ব্যাপারে একটা নীতিমালা বা সরকারকে একটা সঠিক পরামর্শ দিতে আমরা সমর্থ হব এবং আমরা আশা করি যে by the year, within a couple of years or something like that, আমরা এই ট্রেড ফ্যাসিলিটেশনের কাজ এবং সার্ভিস সেক্টরে যে ওয়েভারটা, সেই ওয়েভার আমরা ইউটিলাইজ করতে পারবো। আমরা বেশ আশাবাদী। তরিকুল ইসলাম স্যার, যেটা স্যার বলছে যে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে এই সেক্টরে, এখন আপনি যদি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য কি করা দরকার এবং প্রতিবন্ধকতা কি স্পেসিফিকলি ছোট্ট কথা আমাদেরকে বলুন, 30 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড যে বলতে চাচ্ছি যে স্যার যেটা বললেন যে নার্সিং, আমরা চাচ্ছি বেসরকারি সংগঠন, বেসরকারি যে অর্গানাইজেশন আছে ওদের সঙ্গে মিলে কাজ করতে। যেমন আমি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে একটি সেগুনবাগে যে একটা মেয়েদের জন্য একটি ডায়াবেটিক হাসপাতাল
শেষ হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং সেটা খুব ভালোই চলছে। আচ্ছা। একই সঙ্গে আমরা হার্ট ফাউন্ডেশনের সঙ্গে মহিলা এবং শিশুদের যাতে যারা হার্টের রোগে তাদের জন্য আমরা কল্যাণপুরে একটা হাসপাতাল তৈরি করছি এবং আশা করি 15 সালে আমরা এটা উদ্বোধন করতে পারবো। স্যার যেটা বললেন যে নার্সিং পেশা যাতে আমরা আরো বেশি নার্স করতে পারি, সেজন্য আমি কয়েকটি বেসরকারি সংগঠনের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট তৈরি করার জন্য আমি পরিকল্পনা কমিশনে আমি প্রজেক্ট জমা দিয়েছি এবং এটা যদি আমাদের পাস হয় তাহলে আমরা 2-3টা নার্সিং ইনস্টিটিউট তৈরি করতে পারবো, যেটা সরকার এবং বেসরকারি একসঙ্গে করতে পারবো। আমি একটু যোগ করতে চাই, সেটা হলো মহিলাদের জন্য না, শুধু আমাদের মহিলা এবং ডিসেবলড কিছু লোক আছে, তারাও তো সমাজে এখন বার্ডেন হিসেবে মনে হয়, এদেরকেও ট্রান্সলেট করা যায় একটা ইকোনমিক এজেন্ট হিসেবে। সেটা আজকে এই ইন্টারনেটের যুগে বাংলাদেশে কিন্তু একটা বিপ্লব করে ফেলেছে এই সরকার, যেটা আমরা এখনো রিয়েলাইজ করি না। ঘরে ঘরে ইন্টারনেট, এটা কিন্তু এলডিসি কান্ট্রি, বাংলাদেশ ইজ দি যে হাইয়েস্ট পার ক্যাপিটা ইন্টারনেট কনজাম্পশন হলো বাংলাদেশ, কিন্তু আমরা এটাকে ইকোনমিতে ট্রান্সলেট করতে পারতেছি না। আমাদের যেটা এখন উচিত হবে, সেটা আমি আপনাকে বলতে চাই, এখানে যেহেতু মহিলা বিষয়ক সচিবও উপস্থিত আছেন, তার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের মোর অ্যান্ড মোর উইমেনকে এবং যারা ডিসেবলড লোক আছে তাদেরকে আইটি ট্রেনিংটা খুব ভালো করে দিতে হবে। কারণ আইটি নট অনলি সে ঘরে বসে বিজনেস সে আপনার আউটসোর্সিং করতে পারে, নট অনলি হিয়ার ইন বাংলাদেশ বাট অলসো আউটসাইড দি ওয়ার্ল্ড। এই যে বিপ্লবটা বাংলাদেশ সরকার এই যে ইন্টারনেট টেকনোলজি, যে আইটি টেকনোলজি যে বিপ্লবটা করেছে, সেই বিপ্লবের সুযোগ যাতে সবাই নিতে পারে, এজন্য আমার মনে হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের আইটি ট্রেনিং, অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, তারপর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারে। বাংলাদেশ অবশ্যই উন্নয়নশীল দেশের পর্যায়ে পৌঁছবে, এটা আমরা বেশ আশাবাদী। তারিকুল ইসলাম খান এবং ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।